ভারত চীন সীমান্তে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। ভারতের সীমান্ত লাগোয়া ঘাঁটিতে একটি দুটি নয় 12টি যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। অন্যদিকে আবার নয়া ব্লক তৈরি করে মার্কিন ভারত প্যাকসিলিকাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছে ড্রাগনের দেশ। বিশেষজ্ঞরা বলছেন ভারতের ওপর মনস্তাত্ত্বিক এবং সামরিক চাপ সৃষ্টি করতে চাইছে বেজিং। লাল ফৌজের বারবারন্ত এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে কৃত্রিম সূর্য তৈরির লক্ষ্যে বিশ্বের বৃহত্তম 582 টন ওজনের সুপার কন্ডাক্টিং ফিউশন চুম্বক সফলভাবে পরীক্ষা করেছে শি জিনপিং এর দেশ। চীনের এই একাধিক পদক্ষেপ একদিকে যেমন উদ্বেগ বাড়াচ্ছে, তেমন একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। লাদাখ থেকে অরুণাচল চীনের যুদ্ধবিমান মোতায়েন কি বড় কোনো সামরিক বার্তা? চীনের এআই ব্লক কতটা শক্তিশালী? প্রযুক্তির নয়া জোটে 29টি দেশ কারা? ইন্দো মার্কিন প্যাকসিলিকা কি? চীনের নয়া জোট কি তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে? চীনের কৃত্রিম সূর্য বিজ্ঞান নাকি ভয়ঙ্কর মারণাস্ত্র? নেপথ্যে কোন সমীকরণ? সমুদ্রের গভীরে পাকিস্তান চীন জোটের মোকাবেলা কিভাবে করবে ভারত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ভারতের উত্তর সীমান্তে কি আবার বড়সড় সামরিক উত্তেজনা তৈরি হচ্ছে? সম্প্রতি প্রকাশ্যে আসা কিছু উপগ্রহ চিত্র সেই আশঙ্কাকেই কিন্তু আরও জোরালো করে দিয়েছে। কারণ লাদাখ এবং অরুণাচল প্রদেশের বিপরীতে অবস্থিত একাধিক চীনা বিমান ঘাঁটিতে দেখা গেছে সারিবদ্ধভাবে মোতায়েন রয়েছে চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের J-20 স্টেলথ যুদ্ধ বিমান। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা যাচ্ছে জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত ধাপে ধাপে এই যুদ্ধ বিমানগুলো ওই সীমান্তবর্তী ঘাঁটিগুলোতে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে শিংজিয়াংয়ের হোটান এয়ারবেস। 9 জুলাই একটি উপগ্রহ চিত্রে সেখানে একসঙ্গে অন্তত 7টি J-20 যুদ্ধ বিমান দেখা যাচ্ছে। এই ঘাঁটির অবস্থান ভারতের দৌলত বেগ ওল্ডি এয়ার স্ট্রিপ থেকে প্রায় 245 কিলোমিটার এবং লে থেকে প্রায় 389 কিলোমিটার দূরে। আর এত কাছাকাছি এলাকায় একসঙ্গে এতগুলো J-20 মোতায়েন হওয়া নজিরবিহীন বলে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে শুধু লাদাখ নয়, অরুণাচল প্রদেশের সামনেও এই একই ছবি লক্ষ্য করা গেছে। তাওয়াং সীমান্ত থেকে প্রায় 344 কিলোমিটার দূরে অবস্থিত তিব্বতের ডামসুং বিমান ঘাঁটিতেও আরও 4টি J-20 যুদ্ধ বিমানের উপস্থিতি ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। অর্থাৎ পূর্ব এবং পশ্চিম এই দুই দিকেই সীমান্ত ঘেঁষে নিজেদের আধুনিক বিমান শক্তি বাড়াচ্ছে বেজিং। আর আপনাদের জানিয়ে রাখি যে এই ডামসুং বিমান ঘাঁটিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুটেরও বেশি উঁচুতে অবস্থান করছে। এটি একটি হাই অল্টিটিউড ঘাঁটি, ফলে সেখান থেকে J-20 মতন ভারী যুদ্ধ বিমান পূর্ণ যুদ্ধ সম্ভার নিয়ে ওড়ার ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকলেও এই মোতায়েন ভারতের উত্তর এবং পূর্ব সীমান্তে সামরিক উত্তেজনাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এবার প্রশ্ন হলো যে এই J-20 নিয়ে এত উদ্বেগটা কেন? দেখুন, এর প্রধান কারণ হলো এটি একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান। তাছাড়া এশিয়ার মধ্যে একমাত্র চীনই বর্তমানে এই প্রযুক্তির যুদ্ধ বিমান বিপুল সংখ্যায় তৈরি করেছে এবং আবার মোতায়েনও করছে। আর J-20 বিমানটির নকশা এমনভাবে তৈরি যা ওই রাডার সিগন্যালকে শুষে নিতে পারে বা অন্যদিকে প্রতিফলিত করতে পারে। এর ফলে ভারতের সাধারণ আকাশ প্রতিরক্ষার রাডারগুলো এটিকে সহজে চিহ্নিত করতে কিন্তু পারবে না। শত্রু ঘাঁটির ভেতরে ঢুকে অতর্কিতে হামলা চালানোর জন্য এটি অত্যন্ত বিপজ্জনক বলেই মনে করা হয়। এছাড়াও এই যুদ্ধ বিমানে চীনের তৈরি অত্যন্ত আধুনিক PL-15 ক্ষেপণাস্ত্র যুক্ত থাকে, যার পাল্লা প্রায় 200 থেকে 300 কিলোমিটার। এর ফলে ভারতের আকাশসীমার বাইরে থেকেই এটি ভারতীয় যুদ্ধ বিমান বা ঘাঁটিকে নিশানা করতে সক্ষম। পাশাপাশি আবার J-20-তে রয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে রাডার এবং সেন্সর ফিউশন প্রযুক্তি। এটি পাইলটকে যুদ্ধক্ষেত্রে 300 ডিগ্রি কোণের নিখুঁত ছবি দেয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শত্রুর অবস্থান দ্রুত নির্ণয় করে দেয়। এখানেই শেষ নয়, এই বিমানটিতে রয়েছে সুপার ক্রুজ ক্ষমতা।
অর্থাৎ এই বিমানটি অতিরিক্ত জ্বালানি ব্যবহার না করেই শব্দের চেয়ে দ্রুত গতিতে দীর্ঘ সময় ধরে উড়ে থাকতে পারে। ফলে এটি খুব দ্রুত ভারতের যে কোনো সীমান্তে পৌঁছে আঘাত হানতে সক্ষম। এদিকে ভারতের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো ভারতের বিমান বাহিনীতে বর্তমানে কোনো নিজস্বই পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান নেই। ভারতের সবচেয়ে আধুনিক বিমান হলো ওই রাফাল, যা 4.5 প্রজন্মের বিমান। যদিও রাফালের রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং মেটিওর মিসাইল অত্যন্ত শক্তিশালী, তবু প্রযুক্তির দিক থেকে কিন্তু ওই J-20 স্টেলথ বা রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা ভারতকে একটি বড় কৌশলগত ভাবনায় ফেলছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এদিকে চীনের উৎপাদন ক্ষমতাও দ্রুত বাড়ছে। কয়েক বছর আগে যেখানে তাদের হাতে মাত্র কয়েক ডজন এই J-20 ছিল, এখন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণের হিসেবে সেই সংখ্যা কয়েকশোতে পৌঁছে গেছে। প্রতি বছর নতুন নতুন বিমান উৎপাদনের মাধ্যমে তারা নিজেদের আকাশ শক্তিকে আরও শক্তিশালী করে তুলেছে। এদিকে চীন যখন দ্রুত গতিতে তাদের পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধ বিমানের বহর বাড়াচ্ছে, তখন ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম স্টেলথ যুদ্ধ বিমান অ্যামকা, অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, এই প্রকল্পের কাজও কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে। এখানে আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে 2024 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি বা ওই CCS এই প্রকল্পের জন্য প্রায় 15,000 কোটি টাকা অনুমোদন দেওয়ার পর উন্নয়নের গতি কিন্তু আরও বেড়েছে। বর্তমানে বিমানটির নকশা চূড়ান্ত করার পাশাপাশি স্টেলথ প্রযুক্তি অর্থাৎ রাডারের চোখ এড়িয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে। পাশাপাশি উৎপাদন প্রক্রিয়াকেও এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 2026 সালের মে মাসে প্রথম প্রোটোটাইপ বা পরীক্ষামূলক বিমান তৈরির জন্য টাটা, L&T সহ একাধিক বেসরকারি সংস্থার কাছে দরপত্র পাঠানো হয়েছে। এর ফলে সরকারি এবং বেসরকারি শিল্পের যৌথ অংশগ্রহণে প্রকল্পটি এগিয়ে নেওয়ার পরিকল্পনা স্পষ্ট হয়েছে। তবে সব কিছু একেবারে মসৃণভাবে এগোচ্ছে এমনটা কিন্তু নয়। এই অ্যামকার প্রথম সংস্করণে মার্কিন GEF 414 ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা থাকলেও প্রযুক্তি হস্তান্তর এবং ব্যয় সংক্রান্ত কিছু জটিলতার কারণে সেই চুক্তি কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি চূড়ান্ত হয়নি। ফলে ইঞ্জিন নির্বাচন এখন এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়েই থেকে গেছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী 2028 সালের মধ্যে প্রথম প্রোটোটাইপ আকাশে ওড়ানোর লক্ষ্য রয়েছে ভারতের। এরপর দীর্ঘ পরীক্ষার ধাপ সফলভাবে শেষ করতে পারলে 2035 সালের মধ্যে ভারতীয় বায়ুসেনা অ্যামকা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হয়ে বিমান বাহিনীতে যুক্ত হতে এখনও কয়েক বছর সময় লাগতে পারে। সব মিলিয়ে এখানেই কিন্তু বাড়ছে উদ্বেগ। প্রশ্ন হচ্ছে যে সীমান্তে এত কাছে ওই J-20 মোতায়েন করে আসলে কি বার্তা দিতে চাইছে বেজিং? দেখুন, বিশেষজ্ঞরা মনে করছেন যে এর নেপথ্যে এক নয় বরং একাধিক কারণ রয়েছে। প্রথমত, তিব্বত এবং সিনজিয়াংয়ের মতন উচ্চতা এলাকায় এই J-20 মতন কার্যক্ষমতা পরীক্ষা করা এবং পাইলটদের সেই পরিবেশে অভ্যস্ত করাই এর অন্যতম লক্ষ্য। দ্বিতীয়ত, হোটান এবং ডামসুংয়ের মতন একাধিক বিমান ঘাঁটিতে যুদ্ধবিমান ছড়িয়ে রেখে তারা ডিস্ট্রিবিউটেড বেসিং কৌশল অনুসরণ করছে, যাতে একটি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য ঘাঁটি থেকে দ্রুত অভিযান চালানো যায়। এছাড়া ভারতের যুদ্ধবিমান আধুনিকীকরণের যে সময় লাগছে, সেই সুযোগেও নিজেদের আকাশ শক্তি আরও মজবুত করতে চাইছে কিন্তু বেজিং। একই সঙ্গে এটি শুধু ভারতের জন্য নয়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকা এবং তার মিত্রদের প্রতিও একটা কৌশলগত বার্তা বলেই কিন্তু মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সব মিলিয়ে J-20 এই মোতায়েনকে অনেক বিশেষজ্ঞই সীমান্তে চীনের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনারই একটি অংশ হিসেবে দেখছেন। পাশাপাশি আবার বিশেষজ্ঞদের একাংশ বেজিংয়ের এই পদক্ষেপকে ভারতের ওপর মনস্তাত্ত্বিক এবং সামরিক চাপ সৃষ্টির একটা কৌশল বলেও মনে করছেন। এই আবহে আবার শোনা যাচ্ছে চীন তাদের কৃত্রিম সূর্য তৈরির লক্ষ্যে বিশ্বের বৃহত্তম 582 টন ওজনের সুপার কন্ডাক্টিং ফিউশন চুম্বক সফলভাবে পরীক্ষা করে ফেলেছে।
এই চুম্বক সফলভাবে পরীক্ষা করে তারা তাদের তথাকথিত কৃত্রিম সূর্য প্রকল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। যদি চীনের এই প্রকল্প সফল হয় তাহলে কয়লা, তেল এবং গ্যাসের ওপর তাদের নির্ভরতা অনেকটাই কমে যেতে পারে। একই সঙ্গে বিপুল পরিমাণ পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যেখানে গ্রিনহাউস গ্যাসের নির্গমন এবং দীর্ঘস্থায়ী তেজস্ক্রিয় বর্জ্যের সমস্যাটাও তুলনামূলকভাবে অনেক কম হবে। তাই 2030 সালের মধ্যে ফিউশন প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এই দ্রুত কাজ করছে চীন। তবে বিশেষজ্ঞদের একাংশ কিন্তু মনে করছেন, বেজিংয়ের এই কৃত্রিম সূর্য তৈরির নেপথ্যে কেবলমাত্র ওই শক্তির সমীকরণ নয়, লুকিয়ে রয়েছে তাদের ভূ রাজনৈতিক এবং সামরিক আধিপত্য বিস্তারের একটা গভীর সমীকরণ। কি সেই সমীকরণ? তাই তো, সমুদ্রের গভীরে আবার পাকিস্তান চীন জোটের মোকাবেলা কিভাবে করবে ভারত? প্রশ্ন সেটাও। ভারত আমেরিকা এই সবকেই কি পাল্টা চ্যালেঞ্জ জানাতে চাইছে এখন চীন? আপনাদের আগেই জানিয়েছি, সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত এক কৃত্রিম সূর্য তৈরি করছে এখন চীন। গবেষকদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বড় ফিউশন রিঅ্যাক্টরের জন্য তৈরি হওয়া সর্ববৃহৎ সুপার কন্ডাক্টিং ম্যাগনেট, যার মূল কাজ হলো প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত প্লাজমাকে শক্তিশালী চুম্বকীয় বলের সাহায্যে রিঅ্যাক্টরের ঠিক মাঝখানে ভাসিয়ে রাখা। এই চরম উত্তপ্ত প্লাজমা রিঅ্যাক্টরের দেওয়ালে স্পর্শ করতে পারে না, ফলে সম্পূর্ণ নিরাপদে চলবে গোটা ফিউশন প্রক্রিয়াটি। এই মহাযজ্ঞ কিন্তু সস্তায় হচ্ছে না। গত 3 বছরে চীন এই গবেষণায় আনুমানিক $13 বিলিয়ন অর্থাৎ প্রায় 1,08,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করে ফেলেছে। আর তাদের পরিকল্পিত অভ্যন্তরীণ ফিউশন প্রকল্পগুলোর মোট বাজেট 150 বিলিয়ন ইউয়ান অর্থাৎ $20.7 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, চীন কেন এই কৃত্রিম সূর্য তৈরিতে এত বিপুল টাকা খরচ করছে? তাই তো, বিশেষজ্ঞদের মতে বেজিংয়ের এই মেগা প্রজেক্টের নেপথ্যে কেবল শক্তির সমীকরণ নয়, লুকিয়ে রয়েছে আবার ভূ রাজনৈতিক এবং সামরিক আধিপত্য বিস্তারের এক গভীর সমীকরণ। এটি আসলে ভবিষ্যতের প্রযুক্তিগত এবং কৌশলগত প্রতিযোগিতার একটা বড় অস্ত্র। ফিউশন প্রযুক্তি সফল হলে চীন তেল গ্যাসের আমদানির ওপর নির্ভরতা এক ঝটকায় কমিয়ে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে ফেলবে। আর শুধু তাই নয়, অন্য দেশগুলোর আগে এই প্রযুক্তি আয়ত্ত করতে পারলে গোটা বিশ্বের ফিউশন শক্তির বাজার একছত্রভাবে নিয়ন্ত্রণ করবে ওই বেজিং। আর সবচেয়ে উদ্বেগের বিষয়টি হলো, এই গবেষণা থেকে অর্জিত উন্নত সুপার কন্ডাক্টিং ম্যাগনেট এবং প্লাজমা নিয়ন্ত্রণের মতন আধুনিক প্রযুক্তি ভবিষ্যতে চীনের সামরিক গবেষণাতেও মারাত্মকভাবে কাজে লাগাতে পারবে। ফলে ক্লিন এনার্জির জোরে একদিকে যেমন চীনের মূল ভূখণ্ডে জ্বালানির মহাসংকট মিটবে, ঠিক তেমনই আবার সেই বাড়তি অর্থনৈতিক এবং প্রযুক্তিগত শক্তিকে বেজিং কাজে লাগাবে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে, যার সরাসরি প্রভাব পড়তে পারে ভারত মহাসাগরে। আর ঠিক এই জায়গাতেই উঠে আসছে আরেকটি বড় প্রশ্ন, যে ওই সমুদ্রের গভীরে পাকিস্তান এবং চীন জোটের এই বিপজ্জনক মোকাবিলা ভারত কিভাবে করবে? দেখুন, ভারতীয় নৌসেনার শক্তি আরও বাড়াতে এবার বড় পদক্ষেপ কিন্তু নিতে চলেছে নয়াদিল্লি। খুব শীঘ্রই জার্মানির সঙ্গে প্রায় 90,000 কোটি টাকার একটা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হতে পারে। আর এই চুক্তির আওতায় প্রজেক্ট 75 ইন্ডিয়া কর্মসূচির অধীনে ভারতে তৈরি হবে 6টি অত্যাধুনিক ডিজেল ইলেকট্রিক স্টেলথ সাবমেরিন। নতুন সাবমেরিনগুলোর সবচেয়ে বড় সুবিধে হতে চলেছে এআইপি অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি। আর এই প্রযুক্তির কারণে সাবমেরিন অনেক বেশি সময় জলের গভীরে লুকিয়ে থাকতে পারবে, অর্থাৎ শত্রুর নজরে না এসে দীর্ঘ সময় ধরে নজরদারি বা সামরিক অভিযান চালাতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধ ক্ষমতার দিক থেকেও এগুলো হবে শক্তিশালী। এতে থাকবে আধুনিক টর্পেডো, শত্রু জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র এবং ব্রহ্মসের মতন অস্ত্র ব্যবহারের সক্ষমতা। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর গোপন চলাচলের ক্ষমতা। বিশেষ ধরনের ইস্পাত দিয়ে তৈরি হওয়ার কারণে সাবমেরিনগুলোর চৌম্বকীয় সংকেত কম থাকবে, ফলে সমুদ্রের গভীরে হন্যে হয়ে খুঁজলেও শত্রুর পক্ষে কিন্তু এদেরকে শনাক্ত করাটা প্রায় অসম্ভব।
ভারতের জন্য এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ দেখুন, একদিকে বর্তমানে ভারত মহাসাগর অঞ্চলে চীনের নৌ উপস্থিতি দ্রুত বাড়ছে, পাকিস্তানও তাদের নৌ সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে ভারতকে শুধু যুদ্ধজাহাজ নয়, সমুদ্রের গভীরে থাকা শক্তিও কিন্তু বাড়াতে হচ্ছে। এর আগে ভারত ফ্রান্সের প্রযুক্তিগত সহায়তা স্করপিন শ্রেণীর কলভারি সাবমেরিন তৈরি করেছে, কিন্তু গত কয়েক বছরে নতুন সাবমেরিন যুক্ত না হওয়ায় নৌবহরের ওপর চাপ কিন্তু বেড়েছে। তাই নতুন এই প্রকল্প ভারতীয় নৌসেনার ভবিষ্যৎ পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে। তবে সাউথ ব্লকের উদ্বেগের তালিকা কিন্তু এখানেই শেষ নয়। সমুদ্রের গভীরের এই লড়াইয়ের মাঝেই এবার ডিজিটাল বা ভার্চুয়াল দুনিয়াতেও ভারতের জন্য তৈরি হচ্ছে এক নতুন মারাত্মক চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মনে প্রশ্ন, তবে কি এআই মানে ওই কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বযুদ্ধেও তৈরি হচ্ছে এক নতুন সমীকরণ? হ্যাঁ, ঠিক শুনছেন, চীনের নেতৃত্বে এবার বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করছে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন বা ওয়াইকো। রাশিয়া এবং পাকিস্তান সহ বিশ্বের 29টি দেশকে নিয়ে গড়ে ওঠা বেজিংয়ের এই নতুন প্রযুক্তিগত জোটকে অনেকেই কিন্তু দেখছেন আমেরিকা এবং তার মিত্রদের কাউন্টার করার একটা বড় চাল হিসেবে। ভারতের সাইবার এবং প্রযুক্তিগত প্রভাবকে রুখতে চীনের এই এআই ব্লক আগামী দিনে দিল্লির জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হবে, তা নিয়ে এখন কিন্তু কূটনীতি মহলে একেবারে তোলপাড় চলছে। তবে বিশেষজ্ঞদের মতে চীনের মূল লক্ষ্য শুধু এআই প্রযুক্তির সাধারণ উন্নয়ন নয়, বরং ভবিষ্যতের আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবস্থায় নিজেদের একছত্র আধিপত্য বিস্তার করা। বেজিং আসলে চাইছে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোকে এক ছাতার তলায় এনে আমেরিকার সমান্তরাল একটি বিকল্প প্রযুক্তি প্ল্যাটফর্ম তৈরি করতে। আর এর সরাসরি প্রভাব পড়তে চলেছে আমেরিকা এবং ভারতের যৌথ উদ্যোগ প্যাক্স সিলিকার ওপর। মূলত সেমিকন্ডাক্টর, আধুনিক চিপ তৈরি এবং সুরক্ষিত এআই সাপ্লাই চেইন গড়ে তোলার লক্ষ্যেই ওয়াশিংটন এবং দিল্লির এই যুগলবন্দি। কিন্তু এই হাইটেক নেটওয়ার্ক থেকে চীনকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। ফলে বিশ্বের ডিজিটাল দুনিয়ায় এখন স্পষ্ট দুটো আলাদা মেরু তৈরি হবার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে এই সুযোগে চীন নিজেকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর সামনে উদার প্রযুক্তিগত অংশীদার হিসেবে তুলে ধরছে। আর ঠিক এখানেই বিশেষজ্ঞরা বলছেন দিল্লির জন্য পরিস্থিতি কিন্তু বিশেষভাবে উদ্বেগজনক। কারণ দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ায় প্রযুক্তি এবং ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে ভারত। ডিজিটাল অর্থনীতি, সফটওয়্যার শক্তি এবং ভারতের নিজস্ব সেমিকন্ডাক্টর মিশন যখন জোর কদমে এগোচ্ছে, ঠিক তখনই একেবারে ঘরের দোরগোড়ায় পাকিস্তানকে সঙ্গে নিয়ে চীনের এই এআই জোট ভারতের ডিজিটাল কূটনীতিকে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। তবে চীনের এই চালের পাল্টা ভারতের সামনে কিন্তু বড় একটা সুযোগও রয়েছে। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার মতন কোয়াড অংশীদারের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়িয়ে ভারত নিজেদের এআই সক্ষমতাকে ওই বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। একই সঙ্গে দেশীয় চিপ উৎপাদন বা সেমিকন্ডাক্টর মিশন, শক্তিশালী ডেটা সেন্টার এবং গবেষণায় বড় অঙ্কের বিনিয়োগ বাড়ানো যে এই মুহূর্তে দিল্লির জন্য সবচেয়ে জরুরি, সেটা এখন সাউথ ব্লকের নীতি নির্ধারকরাও খুব ভালোভাবে বুঝতে পারছেন। কারণ মনে রাখতে হবে যে এই এআই যুদ্ধ কিন্তু শুধুমাত্র এই সফটওয়্যারের কোডিং বা সাধারণ কোনো লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে উন্নত চিপের ক্ষমতা, বিপুল বিদ্যুৎ শক্তি, ডেটা সিকিউরিটি এবং ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির চাবিকাঠি। এখন একদিকে চীনের এই ওয়াইকো জোট আর অন্যদিকে আমেরিকা সমর্থিত পশ্চিমা প্রযুক্তি জোটের এই তীব্র দ্বৈরথের মাঝখানে ভারতের নেওয়া প্রতিটি সিদ্ধান্তই আগামী দিনে নির্ধারণ করবে বিশ্বমঞ্চে দিল্লির স্থান কোথায় হবে। অর্থাৎ সীমান্তের দুর্গম পাহাড়ের মতন ডিজিটাল দুনিয়ায় অদৃশ্য বুহের শুরুটা কিন্তু হয়ে গেছে। এক নতুন এবং ভয়ঙ্কর কৌশলগত প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। আর এই ডিজিটাল কুরুক্ষেত্রে ভারত শেষ পর্যন্ত কোন পথে এগোবে এবং কিভাবে চীনের এই চক্রবাহু ভেদ করবে, সেটাই কিন্তু দেখার। আমাদের নজর থাকবে সেদিকে। আজ এ পর্যন্তই। নমস্কার।